এই যে ৭১-এর দিনগুলো লিখেছে জাহানারা ইমাম। দেখো নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১-এর দিনগুলো নামের বই থেকে নেওয়া হয়েছে। সবাই কি বই খুলেছ? নাজিহা আর ইন্দ্রনীল বই আছে সামনে? হ্যাঁ ইন্দ্রনীল তোমার সামনে বই আছে? আচ্ছা শোনো, তো শুরু করবো আজকে। কি করবো আমরা? প্রায়োগিক লেখা। নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১-এর দিনগুলো নামের বই থেকে নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এজন্য আচ্ছা ঠিক আছে, দেখো বলেছে যে বলতো জাহানারা ইমাম কি নামে পরিচিত? আচ্ছা দেখো বলেছে যে জাহানারা ইমামকে কি বলা হয়? শহীদ জননী বলা হয়। কেন? কারণ তার পুত্র জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে শহীদ হয়েছেন, অর্থাৎ তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং শহীদ হয়েছেন, মানে মারা গিয়েছেন। এজন্য জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত। যদি কখনো পরীক্ষায় আসে যে কে শহীদ জননী নামে পরিচিত, তখন আসবে যে জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত। আচ্ছা দেখো ৭১-এর দিনগুলো আমরা এখানে ৩টা দিনের কথা জানবো। প্রথমে হচ্ছে ১৯শে মার্চ ১৯৭১, তারপর জানবো ২২শে মার্চ ১৯৭১ সোমবার, এবং তারপরে জানবো ২৩শে মার্চ ১৯৭১ মঙ্গলবার। ঠিক আছে, প্রথমে আমরা জানবো যে ১৯শে মার্চ ১৯৭১ শুক্রবার ছিল। সেদিন কি হয়েছে? আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। আজ রুমি কে ছিলেন বলতো? নাজিহা বলতো রুমি কে ছিল? জাহানারা ছেলে। হ্যাঁ, জাহানারা ইমামের পুত্র। জাহানারার ছেলে বলতে কোনো কথা নেই, জাহানারা ইমাম এর পুত্র। ঠিক আছে, ছিল হচ্ছে রুমি। তো আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। স্টিকার মানে হচ্ছে কি এক ধরনের একটা স্টিকার, মানে যেগুলো সাধারণত আমরা দেখতে পাই আর কি। স্টিকার তো আমরা সবাই জানি। তো এই ধরনের স্টিকার নিয়ে এসেছে। অভিনব মানে কি? অভিনব শব্দের অর্থ হচ্ছে নতুন। তো রুমি একটি নতুন স্টিকার নিয়ে এসেছে। এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম। অর্থাৎ জাহানারা ইমাম বলছেন যে ওই স্টিকারের মধ্যে কি লেখা? এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম। অর্থাৎ বাংলায় লেখা এরকম স্টিকার জাহানারা ইমাম প্রথম দেখেছেন, সেটাই বলেছে। স্টিকারে কি লেখা ছিল বলতো ইন্দ্রনীল? স্টিকারে কি লেখা ছিল? এক একটা বাংলা অক্ষর এক একটা স্বাধীনমুখী হ্যাঁ, বাঙালির জীবন। হ্যাঁ, এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম, এটা জাহানারা ইমাম বলেছে। রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পেছনের কাছে লাগালো। অর্থাৎ এই যে একটা স্টিকার এবং স্টিকারে লেখা এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন, এটা রুমি খুবই যত্ন করে এই স্টিকারটি গাড়ির পেছনের কাছে লাগিয়ে দিয়েছে। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। স্টিকারের ডিজাইন এই পরিকল্পনাটা কে করেছেন? কামরুল হাসান। আচ্ছা তোমরা কি কামরুল হাসানের সাথে পরিচিত? তোমরা কি চেনো কামরুল হাসানকে? না। আচ্ছা আমরা কামরুল হাসানকে চিনি না, তাই না? কামরুল হাসান হচ্ছেন একজন বাংলাদেশের কিন্তু প্রখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী, তাই না? একজন চিত্রশিল্পী তিনি, হয়তো সামনে তোমরা আরো জানবে। কামরুল হাসান হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত একজন চিত্রশিল্পী। এবং আমাদের যে জাতীয় পতাকা আছে না, যে সবুজের মানে লাল সবুজের মধ্যে একটা কম্বিনেশন জাতীয় পতাকা, সবুজের মাঝখানে স্কয়ার, সবুজের মধ্যে একটা লাল বৃত্ত, তাই না? এইটা এই নকশাটা কিন্তু এটা ডিজাইনার, মানে বাংলা আমাদের যে পতাকা, আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কিন্তু হচ্ছেন এই কামরুল হাসান। ঠিক আছে, তিনি কে? কামরুল হাসান কে বলো তো ইন্দ্রনীল? জাতীয় পতাকার ডিজাইনার, স্টিকার ডিজাইনার হ্যাঁ, জাতীয় ইত্যাদি। পতাকার ডিজাইনার, কিন্তু উনি আসলে কে? ওনার প্রফেশনটা আসলে কি? উনি ছিল একজন কি বিখ্যাত চিত্রশিল্পী। বাংলাদেশের একজন প্রখ্যাত এবং বিখ্যাত একজন চিত্রশিল্পী ছিলেন। আমাদের যে জাতীয় পতাকা, সে জাতীয় পতাকার নকশা করেছেন কামরুল হাসান। তো আমরা তার সম্পর্কে একটু অল্প জানবো। তারপর দেখো স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। এবং এখানে জাহানারা ইমামের ছেলে রুমি যে স্টিকারটা নিয়ে এসেছে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন, এই স্টিকারের কিন্তু নকশাকারীও ছিলেন শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। কে? কামরুল হাসান নিজেকে শিল্পী বলেন না, তিনি নিজেকে কি বলেন? পটুয়া বলেন। তিনি শিল্পী হলেও নিজেকে তিনি পটুয়া বলে দাবি করেন। পটুয়া শব্দের অর্থ কি জানো? পটুয়া মানে হচ্ছে বাংলার পাটচিত্র, বাংলার পটচিত্র। ঠিক আছে,
মানে পট মানে কি? পট মানে তো আমরা জানি যে বস্ত্র অথবা কাপড়, তাই না? তো পটচিত্র মানে হচ্ছে, পটচিত্র শব্দটির অর্থ হচ্ছে কোনো একটা কাপড় বা বস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের নকশা করা বা আর্ট করা, ঠিক আছে? এটা তখনকার সময় বেশ ভীষণ প্রচলন ছিল আর কি একটা সময়, এই যে পটচিত্র। তো তিনি এই পটশিল্পীদেরকে আর কি, মানে যারা আর কি এরকম বস্ত্রের মধ্যে আর্ট করে বা নকশা করে, এদেরকে হচ্ছে কি বলে? পটশিল্পী, ঠিক আছে? এদেরকে বলে পটশিল্পী। তো কামরুল হাসান এই ধরনের পটশিল্পীদেরকে অনেক বেশি শ্রদ্ধা করতেন এবং তার কাছে এই পটশিল্পীদেরকে বেশ ভালো লাগতো, বা এই পটের কাজগুলো তার বেশি ভালো লাগতো, পটশিল্পীদেরকে তার ভালো লাগতো, সেই জন্য তিনি তাদেরকে শ্রদ্ধা করতেন। এবং তার জন্য তখন থেকে তিনি তার নাম দিয়েছেন কি, তিনি নিজেকে পটুয়া মনে করতেন। এবং তার নাম একসময় এরকমও ছিল যে পটুয়া কামরুল হাসান, ঠিক আছে? তার নাম ছিল কি, পটুয়া কামরুল হাসান। আচ্ছা, উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেছেন। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটি সমিতি গঠন করা হয়। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ নামে একটি সমিতি গঠন করা হয়। বিভিন্ন ধরনের সমিতি গঠন করা হয় না, এরকম পটুয়া সমাজ নামে একটি কয়েকজন মিলে তৈরি করা একটা সংগঠন। আচ্ছা, সমিতি মানে কি বলতো? মানে কয়েকজন মিলে একটা সংগঠন তৈরি করা, ঠিক আছে? কয়েকজন সদস্য একসাথে মিলিত হয়ে একটা সংগঠন তৈরি করা, এটাকেই বলে হচ্ছে সমিতি, তাই না? আচ্ছা, ইন্দ্রনীল বলো তো সমিতি মানে কি বললাম মিস? ইন্দ্রনীল বলো তো সমিতি মানে? কয়েকজন পটুয়া বা কয়েকজন দল মিলে একটি গঠন। হয়নি তো, সমিতি মানে তো পটুয়ার কোনো কথা নাই এখানে। সমিতি শব্দের অর্থ হচ্ছে কয়েকজন সদস্য মিলে একসাথে একটা সংগঠন তৈরি করা। ধরো তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে একটা সমিতি গঠন করবা, তোমার সহপাঠীদেরকে নিয়ে, ঠিক আছে? ধরো তোমরা যারা স্কুলে যারা বন্ধু আছো, কয়েকজন সদস্য মিলে একটা সমিতি গঠন করবা বা একটা সংগঠন তৈরি করবা, ঠিক আছে? এবং সেই সংগঠনের একটা নামও দিবা। তো এরকম ভাবে বলা হয়েছে যে কয়েকজন সদস্য মিলে একটা সংগঠন তৈরি করাকে সমিতি বলা হয়। নাজিয়া, তুমি বলো তো সমিতি শব্দের অর্থ কি? কয়েকজন সদস্য মিলে একটি সংগঠন করা। হ্যাঁ, কয়েকজন সদস্য মিলে একটা সংগঠন তৈরি করে, মানে হচ্ছে ইউনিটি। ধরো সবাই একসাথে একত্রিত হয়ে, কয়েকজন মানুষ একত্রিত হয়ে একটা ছোট সংগঠনের মতো তৈরি করেছে, এটাকে আমরা বলবো যে হচ্ছে সমিতি। তো এখানে কি বলেছে? এখানে বলেছে কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ মানে কি আমরা জানি যে যারা যে পটবস্ত্র, যারা আর কি পটের চিত্র আঁকেন, পটশিল্পী যারা, এদেরকে আর কি পটুয়া সমাজ বলে, ঠিক আছে? এদেরকে বলা হয়েছে পটুয়া সমাজ। যারা এই কাজটা করে থাকে, মানে হচ্ছে বস্ত্র বা কাপড়ের মধ্যে নকশা করে, এই ধরনের মানুষরাই হচ্ছে কিন্তু পটশিল্পী। পটশিল্পী মানে কি নাজিহা বলো তো, কি বললাম মিস? আবার বলুন। পটশিল্পী মানে হচ্ছে যারা কোনো কাপড় বা বস্ত্রের উপর বিভিন্ন ধরনের নকশা করে থাকেন, তাদেরকে হচ্ছে পটশিল্পী বলে বা পটুয়া শিল্পী বলে, ঠিক আছে? ইন্দ্রনীল, জি পটশিল্পী ম্যাম। মানে কারা? যারা রাস্তার উপর বিভিন্ন নকশা করে, না রাস্তা সরি, জামার উপর বিভিন্ন নকশা করে, তাদেরকে প্রশিক্ষণ করে। পটুয়া বলে। কোথায় মনোযোগ? ঠিক মতো তো উচ্চারণ করতে পারো না। রাস্তার উপর কেন হবে? আমি বলছি তখন থেকে যে পট মানে কি? পট মানেই হচ্ছে কাপড়, কাপড় অথবা বস্ত্র। পট মানেই হচ্ছে কাপড় অথবা বস্ত্র। এই কাপড় অথবা বস্ত্রের মধ্যে এক ধরনের একটা নকশা করা বা চিত্র, কোনো কিছু আঁকা, কোনো একটা চিত্র আঁকা বা কোনো একটা অবয়ব আঁকা, এটাকেই বলে হচ্ছে পটশিল্প। এবং এই কাজটা যারা করে থাকেন তাদেরকেই বলে হচ্ছে পটশিল্পী, ঠিক আছে? বা পটুয়া। তো এই পটুয়া সমাজকে নিয়েই বাংলার পটুয়া সমাজ বলে একটি সমিতি গঠন করা হয়েছে। সেখানে 19শে মার্চ 1971 সালে শুক্রবারে এইরকম একটা, কয়েকদিন আগে বাংলার মানে এই দিনে না, এই তার কিছুদিন আগে, অর্থাৎ 19শে মার্চ না, তার কিছুদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটি সমিতি গঠন করেছেন। কে করেছেন এটা বলো তো? পটুয়া সমাজ সমিতি কে গঠন করেছেন? কে করেছেন? নাজিহা, সমিতিটা কে গঠন করেছেন? জি ম্যাম। এই যে পটুয়া সমাজ সমিতিটা কে গঠন করেছেন? কামরুল হাসান শিল্পী।
কামরুল হাসান, হ্যাঁ শিল্পী কামরুল হাসান এই যে এই পটুয়া সমাজ, বাংলার পটুয়া সমাজ নামে একটা সমিতি গঠন করেছেন। কে করেছেন? শিল্পী কামরুল হাসান। গত শুক্রবার এই সমিতির একটা সভাও হয়ে গেছে, অর্থাৎ গত শুক্রবার এই যে সমিতিটা গঠন হয়েছে এই সমিতির একটা সভা হয়েছিল, ঠিক আছে। সভা মানে হচ্ছে সবাই একসাথে বৈঠক করে একটা কোনো বিষয় সম্পর্কে আলোচনা, এরকম একটা সভা হয়েছিল গত শুক্রবার। তারপর বলেছে বাংলার পটুয়া সমাজ এর এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। শাপলা ফুলকে কি সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে, সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে কাকে ধরা হয়েছে? শাপলা ফুলকে। বাংলার এই পটুয়া সমাজ এই সমিতিতে বা এই সভায়, সমিতির এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। ইন্দ্রনীল বলতো, পটুয়া বাংলার পটুয়া সমাজ এই সভাতে কোনটিকে মানে কোনটিকে হচ্ছে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল? ইন্দ্রনীল শুনতে পাও? শাপলা শাপলা ফুলকে সংগ্রাম বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। হ্যাঁ, সংগ্রাম বাংলার না, কথাটা হচ্ছে সংগ্রামী বাংলার প্রতীক, ঠিক আছে। শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক, শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার একটা প্রস্তাব নেওয়া হয় কোথায়? এই যে বাংলার পটুয়া সমাজ নামক যে একটা সভা, বাংলার পটুয়া সমাজ সমিতির একটা সভা হয়েছিল, সেই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে 19শে মার্চ 1971 শুক্রবারের ঘটনা, ঠিক আছে। আচ্ছা বলো তো, কি বলেছি, কামরুল হাসান কে ছিলেন? নাজিয়া বলো তো কামরুল হাসান কে ছিলেন? শিল্পী কি শিল্পী ছিলেন? পটুয়া। পটুয়া শিল্পী কি তিনি ছিলেন নাকি? ইন্দ্রনীল বলো তো। কামরুল হাসান একজন শিল্পী, তিনি মানে স্টিকার আর লাল পতাকা মানে এগুলো ডিজাইন করে। তিনি একজন শিল্পী বললে হবে না, তিনি একজন চিত্রশিল্পী বলতে হবে। এক্ষুনি খাতায় লিখো দুইজনই। কামরুল হাসান একজন প্রখ্যাত না রেখে লিখতে পারো যে কামরুল হাসান একজন বিখ্যাত চিত্রশিল্পী। দুজনে খাতায় লিখো তো, কামরুল হাসান একজন বিখ্যাত চিত্রশিল্পী। লিখতেছো? নাজিহা, ইন্দ্রনীল দুজন খাতায় লিখছো এবং এই লেখাটা তোমরা আমাকে কালকে স্কুলেতে আজকেই আপলোড করবা। এটা তোমাদের এখন আমি লেখাই দিব, কিন্তু এটা তোমরা একসাথে করে স্কুলিতে বাড়ির কাজ হিসেবে আপলোড দিবা। এখন তোমরা লিখো যে কামরুল হাসান একজন বিখ্যাত চিত্রশিল্পী, ঠিক আছে? নাজিয়া তুমি লিখেছো? লিখেছো নাজিয়া? লেখা শেষ। আচ্ছা ওকে। হ্যাঁ। তো দেখো, এটা হচ্ছে তোমরা লিখবে এবং লেখার পরে স্কুলেতে কিন্তু আপলোড করে দিবে। আমি দেখবো কি লিখেছো তোমরা, সাথে সাথে লিখবে যা যা বলবো। তারপরে হচ্ছে অভিনব স্টিকারটির নাম ছিল কি? এক একটি বাংলা অক্ষর, এক একটি বাঙালির জীবন। তো আর তারপর লিখো যে শিল্পী কামরুল হাসান নিজেকে পটুয়া বলতেন। লেখো, শিল্পী কামরুল হাসান নিজেকে পটুয়া বলতেন। লেখা শেষ হলে বলবে। ম্যাম লিখেছি। নাজিয়া লিখেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো শিল্পী কামরুল হাসান নিজেকে পটুয়া ভাবতেন। তারপর হচ্ছে লিখো যে বাংলার পটুয়া সমাজ এর এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। লেখো যে বাংলার পটুয়া সমাজ এর সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। আচ্ছা, তারপর দেখো বলেছে যে, তো এটা আমরা জানলাম যে 19শে মার্চ 1971 শুক্রবার একটা ঘটনা বা এরকম একটা লেখা আমরা জেনেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 22শে মার্চ 1971 সোমবার, ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ।
সারাদিনে এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। সবাই কি হয়ে গিয়েছিল? হয়রান হয়ে গিয়েছিল। অর্থাৎ বলেছে ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল রবিবার ছুটির দিন ছিল, মানে এটা লেখাটা হচ্ছে একটা রোজ নামতা। এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ না তোমরা, এই যে ধরো 22শে মার্চ 1971, 19শে মার্চ 1971 শুক্রবার, এরপর 22শে মার্চ 1971 সোমবার, এরপর 23শে মার্চ 1971 মঙ্গলবার। এই যে লেখাগুলো, এখানে যে তারিখগুলোর সাথে সাথে লেখাগুলো দেওয়া হয়েছে না, এটাকে কি বলে জানো? এই পুরো লেখাটাই হচ্ছে একটা রোজ নামচা। আমরা রোজ নামচা সম্পর্কে জানি না নাজিয়া ইন্দ্রনীল? ওই যে ডায়েরির মতো যে আমরা লিখি আমাদের রেগুলার একটা জিনিস, যে আজকে এত তারিখ, আজকে কি কি ঘটেছে, বা আজকের গতদিন কি কি ঘটেছে, এই জিনিসগুলো আমরা লিখি না আমাদের ডায়েরিতে? জি ম্যাম। রোজ নামচা মানে আমরা জানি তো সবাই, ইন্দ্রনীল জানো না? আমি ম্যাম অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছি। আচ্ছা শোনো, তো কথা হচ্ছে যে এখানে এই যে এই তারিখগুলো দিয়ে দিয়ে যে নিচে লেখাগুলো, এই পুরো নমুনাটাই কিন্তু হচ্ছে একটা রোজ নামচা, ঠিক আছে? মানে হচ্ছে ডায়েরি। এই ডায়েরিটা কে লিখেছে? ডায়েরিটা লিখেছে হচ্ছে এই যে জাহানারা ইমাম। সে তার মতো করে ডায়েরি লিখেছে, রোজ নামচা লিখেছে। প্রথমে তারিখ দিয়েছে, তারপর বার লিখেছে, এবং সেই দিনে সেইবারে যা যা ঘটনা ঘটেছে, যা যা হয়েছে, বা সেই দিন বা তার আগের দিন বা তার পূর্বের দিনগুলোতে যা যা ঘটনা ঘটেছে সেটা তিনি ডায়েরিতে বা রোজ নামচা আকারে লিখেছেন। কে লিখেছেন? জাহানারা ইমাম। এই জিনিসটাই হচ্ছে এই পুরো নমুনাতে লেখা হয়েছে আর কি। তো তারপর জাহানারা ইমাম 22শে মার্চ 1971 সালে কি লিখেছেন দেখো, ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ। সারাদিনে এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতে সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। তিনজন ব্যক্তির নাম দেয়া আছে যে বাড়িতে এতই মেহমান ছিল যে তাদের, রবিবার তো সাধারণত ছুটির দিন, তাই না? তো রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও যেহেতু তিনি সোমবারে ডায়েরিতে লিখেছেন, তাই তিনি গত দিনের কথা বলেছেন, মানে তিনি হচ্ছে রবিবারের কথা বলেছেন। তো রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও তাদের বাসায় অনেক বেশি মেহমান ছিল, এবং সেই মেহমানদেরকে সুবহান, বারেক, কাশেম সবাই কি করেছে? হয়রান হয়ে গেছে তাদেরকে আপ্যায়ন করতে করতে। আমিও হয়েছিলাম, কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টগবগ করেছি যে টের পাইনি কোথা দিয়ে সময় কেটে গেছে। অর্থাৎ ওই সময় একটা দেশব্যাপী দ্রুত প্রবাহমান যে ঘটনাগুলো হচ্ছিল, মানে যেহেতু 1971 সাল, তো ওই সময়টা তো নিশ্চয়ই যুদ্ধের একটা খুব মানে কি ছিল, একটা খুব রমরমা একটা ব্যাপার ছিল, তখন যুদ্ধ হচ্ছিল। তো ওই সময়টাতে আসলে মানে এমন ভাবে ঘটনাগুলো হয়ে যাচ্ছিল যে তিনি আসলে, জাহানারা ইমাম যেহেতু লেখাটা লিখেছে, তিনি আসলে ঘরের মধ্যে কি হচ্ছে বা কে এসেছে অতিথি, এই জিনিসগুলো নিয়ে খুব একটা ভাবার সময় পাননি, সময় এমনিতেই চলে গেছে। তো এটাই বলেছে যে আসলে আমি টের পাইনি, আমিও হয়েছিলাম, কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবাহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টগবগ করেছি। এখানে টগবগ মানে হচ্ছে তিনি এতটাই অস্থির হয়ে গিয়েছিলেন, ঠিক আছে? বলতো ইন্দ্রনীল, টগবগ শব্দের অর্থ কি? ইন্দ্রনীল, টগবগ মানে এখানে কি বোঝানো হয়েছে? আম, ক্লাস কি করছো নাকি করছো না আমাকে বলো তুমি। ম্যাম করতেছি, আমি ওই আওয়াজ আসতেছিল তো আমি একটু দরজা বন্ধ করতে গেছি তো। সাজিয়া তুমি বলতো টগবগ শব্দের অর্থ এখানে কি বুঝিয়েছে? অস্থির হয়ে যাও। হ্যাঁ, অস্থির। কি বলছে যে জাহানারা ইমাম নিজেও বলেছে যে আমি নিজেও হয়েছিলাম একটু হয়রানি, কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবাহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমি এতটা টগবগ করেছি যে টের পাইনি কোথা দিয়ে সময় কেটে গেছে। টগবগ মানে হচ্ছে তিনি এতটাই অস্থির ছিলেন যে তার বাসায় কি হচ্ছে, মেহমান আসছে, এই জিনিসটা তিনি টের পাননি। রুমি জামি আজ 8:30টাতেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। রুমি আর জামি হচ্ছে জাহানারা ইমামের পুত্র বা ছেলে। রুমি এবং জামি কে ছিলেন বলো তো ইন্দ্রনীল? জাহানারা পুত্র বা ছেলে। জাহানারা কি? জাহানারা ইমাম। ওনার নামটা এখানে দেখোনি? ওনার নামটা এখানে কি, মানে বড় অক্ষরে লেখা আছে না জাহানারা ইমাম? তো এটা মেনশন করবা না যে জাহানারা ইমাম এর পুত্র হচ্ছে রুমি আর কে? জামি। তো রুমি আর জামি হচ্ছে জাহানারা ইমামের পুত্র। তারা কি করেছে? 8:30টাতেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন চলে গেছে। আচ্ছা, আগামীকাল 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়েছে। এর জন্য সারা দেশে প্রচন্ড আলোড়ন ও উত্তেজনা, জনমনে বিপুল সাড়া ও উদ্দীপনা। আগামীকাল 23শে মার্চ কি দিবস হিসাবে? প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হচ্ছে, ঠিক আছে?
আচ্ছা বলো তো, বাংলার পটুয়া সমাজ এই সভাতে কোনটাকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল? বলো। বলছেন? বললাম যে বাংলার পটুয়া সমাজ এই সভাতে কোনটাকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল? শাপলা। শাপলা, শাপলা ফুল। হ্যাঁ, শাপলা ফুলকে। গুড। আচ্ছা ঠিক আছে। তারপর দেখো, তো এরপর কি বললো যে প্রতিরোধী দিবস, বলো তো প্রতিরোধী দিবস পালন করা হচ্ছে কত তারিখে, কত সালের কত তারিখে? ম্যাম 23শে মার্চ 1971 মঙ্গলবার। ইয়েস ইয়েস, মঙ্গলবার। মঙ্গলবার, হ্যাঁ, ইয়েস, গুড। কি বলেছে যে আগামীকাল মানে হচ্ছে, যেহেতু সোমবারে লিখেছে তার মানে আগামীকাল মানে হচ্ছে মঙ্গলবার। 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে 1971 সালের, তোমরা এখন খাতায় লেখো। নাজিহা এবং ইন্দ্রনীল, নাজিহা এবং ইন্দ্রনীল খাতায় লেখো যে 1971 সালে, 1971 সালের 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা। না, আপনার কথা শুনতে পাচ্ছি না। মিউট করো ইন্দ্রনীল, কি সমস্যা? আচ্ছা শুনো, এবার তোমরা দুজনে খাতায় লেখো যে 23শে মার্চ 1971 প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে, এটা লেখো। দুজনে লেখো 23শে মার্চ 1971 প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। লিখছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ লিখো, 23শে মার্চ 1971 প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। জি ম্যাম। ইন্দ্রনীল লিখেছো? আচ্ছা ঠিক আছে। তো কি বললাম যে 1971 সাল 23শে মার্চ রোজ মঙ্গলবার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। তারপর লেখো রুমি ও জামি জাহানারা ইমাম এর পুত্র। রুমি ও জামি জাহানারা ইমামের পুত্র। ম্যাম ঠিক আছে। তো এই হলো গিয়ে আজকে আমরা 22শে মার্চ 1971 সোমবারে যেটা দেখেছি, যে ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পাননি তারা। সারাদিন এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিয়ে যেতে সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। তারপর জাহানারা ইমাম বলেছে যে তিনিও হয়রান হয়েছিলেন, কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনাবলীর উত্তেজনায় অন্য সবার সঙ্গে তিনি এতটাই অস্থির ছিলেন যে টের পাননি কোথায় দিয়ে সময় কেটে গেছে। রুমি জামি 7:30 সাড়ে 8টায় নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন বেরিয়ে গেছে। আগামীকাল অর্থাৎ 23শে মার্চ 1971 রোজ মঙ্গলবার প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এটা কিন্তু আমি নেক্সট এক্সামে কোশ্চেনে দিব যে প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে কোন দিনটিকে। তখন তখন তোমাদের অপশনে দেয়া থাকবে, ঠিক আছে? তখন তোমরা অ্যান্সার করবে যে 1971 সালের 23শে মার্চ, 1971 সালের 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর জন্য সারা দেশে প্রচন্ড আলোড়ন ছিল, যেহেতু প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে সেজন্য 23শে মার্চ সারা দেশে প্রচন্ড আলোড়ন বা জমজমাট একটা অবস্থা ছিল এবং জনমনে বিপুল সারা উদ্দীপনা। জনমন মানে কি? জনগণের মনে, অর্থাৎ জনগণের মনে অত্যন্ত বেশি প্রবল সারা এবং উদ্দীপনা ছিল। আচ্ছা তারপর দেখো 23শে মার্চ 1971 রোজ মঙ্গলবারে জাহানারা ইমাম কি নোট করেছেন বা কি রোজ নামচা লিখেছেন। আজ প্রতিরোধ দিবস, এটা তো আমরা দেখলামই যে 23শে মার্চ 1971 হচ্ছে প্রতিরোধ দিবস। খুব সকালে বাড়ি শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাসে উড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। অর্থাৎ খুব সকালে বাড়ি শুদ্ধ মানে হচ্ছে বাড়ির সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাসে উড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। বুকের মধ্যে শিরশির করে উঠল আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক, সবকিছু মিলে একটা একাকার অনুভূতি। অর্থাৎ নতুন একটা পতাকা যে উড়িয়েছে, স্বাধীন দেশের পতাকা, সেটার জন্য আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয়, অজানা আতঙ্ক সবকিছু মিলে একটা অন্যরকম একাকার অনুভূতি। নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে করে বেরোলাম, খুব ঘুরে বেড়ালাম সারা শহরে বিভিন্ন রাস্তা দিয়ে। সবখানে সব বাড়িতে কালো পতাকার পাশাপাশি সবুজ, লালে, হলুদে উজ্জ্বল নতুন পতাকা পথ পথ করে উঠছে। ফটো তুললাম অনেক। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখলাম। মিনারের সিঁড়ির ধাপের নিচে সার সার সেটে রেখেছে, ঠিক আছে?
অর্থাৎ কামরুল হাসান তো একজন চিত্রশিল্পী, সেটা আমরা আগেই জেনেছি। তো কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখেছে এবং সেটা দেখে আরো বেশি ভালো লেগেছে। কোথায় মানে জাহানারা ইমামের সবচেয়ে বেশি ভালো লেগেছে কোথায় গিয়ে বলো তো? নাজিয়া বলো তো কোথায় গিয়ে সবচেয়ে ভালো লেগেছে জাহানারা ইমামের? জি জাহানারা ইমামের কোথায় গিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছিল? আহ, শহীদ মিনারের সামনে ওই কামরুল হাসানের কতগুলো পোস্টার দেখে, তারপর নিচে কতগুলো হ্যাঁ ঠিকই আছে, নিচে এটাই, আর নিচে বলার প্রয়োজন নাই তো। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখেছে এবং সেগুলোই তার ভালো লেগেছে। তো নাজিয়া তোমাকে তো জিজ্ঞেস করলাম, তুমি তো পারলা না, কি ক্লাসে মনোযোগ আছে নাকি নাই? কথা বলো, ক্লাসে মনোযোগ আছে নাকি নাই? আছে। তো আছে, তুমি পারলা না যে, তাহলে কি সমস্যা? 100 বার বলতেছি তাও পারো না, কি সমস্যা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে বলবা যে মিস বুঝতে পারছি না, আবার বলেন। ক্লাসে মনোযোগ দাও। তো কি বলেছে, জাহানারা ইমামের সবচেয়ে বেশি ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে, যেখানে কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখা দেখা গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে দেখলাম জাহানারা ইমাম হচ্ছে 3টা রোজনামচার মতো লিখেছে। একটা ছিল 19শে মার্চ 1971, আরেকটা ছিল 22শে মার্চ 1971 এবং আরেকটা ছিল 23শে মার্চ 1971। 3 দিনে তিনি 3টা রকম করে রোজনামচা বা ডায়েরিতে তিনি লিখেছেন যে কি কি ঘটনা ঘটেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শব্দের অর্থ একটু জানবো। অভিনব মানে হচ্ছে নতুন। অভিনব শব্দের অর্থ কি আমি কিন্তু একটু পরে শব্দ অর্থগুলো জিজ্ঞেস করবো। অভিনব শব্দের অর্থ হচ্ছে নতুন। আলোড়ন মানে হচ্ছে যা নাড়া দেয়, মানে হচ্ছে একটা আলোড়ন সৃষ্টি করা। ধরো কোনো একটা জায়গার মধ্যে খুব বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে। ধরো তোমাদের স্কুলে কাউকে টিসি দেওয়া হচ্ছে, কোনো একটা স্টুডেন্টকে টিসি দেওয়া হবে, মানে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এমন অবস্থায় স্কুলের সব টিচাররা স্টুডেন্টরা সবাই মিলে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে এই স্টুডেন্টকে কেন টিসি দেওয়া হচ্ছে বা তাকে কেন কলেজ স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এই জন্য একটা ওই জায়গাটার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মানে মানুষজন জড়ো হয়ে গেছে, সবার মধ্যে একটা জানার আগ্রহ বা উদ্দীপনা যে কেন স্টুডেন্টটাকে টিসি দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার যেটা আর কি পুরো পরিবেশটাকে একটু নাড়াচাড়া দিয়ে ওঠে। এইরকম একটা ব্যাপারই হচ্ছে শব্দ। এটার শব্দটার অর্থই হচ্ছে আলোড়ন। ওই যে কারণে 23শে মার্চ যখন প্রতিরোধ দিবস হয়েছিল তখন কিন্তু সারা দেশে প্রচন্ড একটা আলোড়ন হয়েছিল। এই যে দেখো, এই যে আমরা 22শে মার্চ 1971 সালে নিচে লাইনে দেখো আছে যে আগামীকাল 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়েছে। এর জন্য সারা দেশে প্রচন্ড আলোড়ন হয়েছে। কেন? কারণ 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে ঘোষিত হয়েছে, সেই জন্য সারা দেশে প্রচন্ড একটা আলোড়ন হয়েছে। আলোড়ন মানে হচ্ছে যা নাড়া দিয়ে ওঠে। আচ্ছা, উদ্দীপনা মানে কি? যা উদ্দীপ্ত করে। অর্থাৎ এটাও এক ধরনের আলোড়নের একটা অন্যরকম শব্দ, হচ্ছে উদ্দীপনা সৃষ্টি হয়েছে আর কি, যা উদ্দীপ্ত করেছে। এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। বাংলা ভাষার এক একটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনে আত্মদানের স্মৃতি। এটা তো আমরা সবাই জানি যে বাংলা ভাষার এক একটি অক্ষরের পেছনে, মানে আমরা যে স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং আমরা যে মাতৃভাষা, আমরা যে বাংলা ভাষার কথা বলি, এটা কিন্তু ভাষা আন্দোলনের কারণে 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, সে ভাষা আন্দোলনের কারণে আমাদের যে আমাদের যে শহীদ বরকত, যারা শফিক বরকত জব্বার, তারা যে প্রাণ দিয়েছেন ভাষার জন্য, তাই না? তো এই যে 1952 সালে যুদ্ধ হয়েছিল, তো এই প্রত্যেকটা ভাষার জন্য কিন্তু প্রত্যেকটা ভাষার জন্য যে একটা যুদ্ধ করেছিল, সেইটাই এখানে বলা হয়েছে যে এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। বাংলা ভাষার এক একটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনের আত্মদানের স্মৃতি। অর্থাৎ যে ভাষা আন্দোলন হয়েছিল, যারা যোদ্ধারা, যে শহীদ যোদ্ধারা আর কি নিজেদের প্রাণ দিয়েছে, তারা কিন্তু এই ভাষার জন্যই প্রাণ দিয়েছে, আমাদের ভাষাকে স্বাধীন করার জন্য, বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা করার জন্যই কিন্তু তারা নিজেদের প্রাণ দিয়েছিল। তারা যুদ্ধের সময় কিন্তু ভাষা আন্দোলনে নিজেদের রক্তের বিনিময়ে আমাদেরকে একটা বাংলা ভাষা দিয়েছে, আমাদের মাতৃভাষা বাংলা হিসেবে এখন আমরা কথা বলি, তাই না? তো এটাই বলেছে যে বাংলা ভাষার এক একটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনে আত্মদানের স্মৃতি। আত্মদান মানে কি? নিজেদের যে একটা আত্মদান করেছে। অর্থাৎ আমাদের শহীদ যারা ছিল তারা কিন্তু নিজেদের কথা ভাবেনি, তারা নিজেদের রক্তের দামের কথা ভাবেনি। তারা কি ভেবেছে? যে দেশকে স্বাধীন করতে হবে, বাংলা ভাষা মাতৃভাষা করতে, বাংলাকে মাতৃভাষা করতে হবে, এইরকম একটা মাইন্ড সেট আপ তাদের ছিল এবং সেটা নিয়ে কিন্তু তারা
যুদ্ধ করে গেছে, নিজেদের একটা আত্মদানের কথা এখানে বলা আছে। তো এটাই বলেছে যে বাংলা ভাষার এক একটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনে আত্মদানের স্মৃতি। আচ্ছা নাজিয়া বলো তো, এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন, এই কথাটার অর্থটা কি? বাংলা ভাষার এক একটি শব্দ বা অক্ষরের পিছনে লুকিয়ে আছে আন্দোলন, ভাষা আন্দোলনের স্মৃতি। ভাষা আন্দোলনে আত্মদানের স্মৃতি, ভাষা আন্দোলনে আত্মদানের স্মৃতি, অর্থাৎ যারা নিজেদের জীবনের কথা ভাবেনি, শহীদরা, ভাষা শহীদরা, ঠিক আছে, তারা নিজেদের রক্তের কথা ভাবেনি, নিজেদের জীবনের কথা ভাবেনি, না ভেবে তারা কি করেছে, যুদ্ধ করে গেছে, আমাদের মাতৃভাষা বাংলা করার জন্য তারা যুদ্ধ করে গেছে, তারা নিজেদের প্রাণ দিয়েছে। তো এটা একটা আত্মদান না, এইটাকে বলা হচ্ছে যে লুকিয়ে আছে ভাষা আন্দোলনে আত্মদানের স্মৃতি। আচ্ছা ঘটনাবলী মানে কি, বহু ঘটনা, যে আমরা আজকেই দেখলাম না যে জাহানারা ইমাম তার রোজনামচা বা ডায়েরিতে লিখেছে বিভিন্ন ধরনের ঘটনা, তো এগুলোকে কিন্তু আমরা বলতে পারি যে ঘটনাবলী। যেমন 23শে মার্চের ঘটনা, 22শে মার্চের ঘটনা, এরকম, তো এগুলোকে বলে কি ঘটনাবলী, মানে বহু ঘটনা। টকবক করা মানে কি অস্থির হওয়া। ডিজাইন মানে কি নকশা। বলতো আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন? ইন্দ্রনীল বলো তো। শিল্প কামরুল হাসান। শিল্প কামরুল হাসান কেন, চিত্রশিল্পী কামরুল হাসান। চিত্রশিল্পী কামরুল হাসান, তিনি কামরুল হাসান, তিনি একজন ব্যক্তিত্ব, তিনি একজন শিল্পী, তিনি একজন কেমন শিল্পী, চিত্রশিল্পী। শিল্প যে বললা এটা তো শিল্প না, শিল্প হচ্ছে যে আমরা ওই যেটাকে পড়েছি যে পটশিল্প বা পটুয়া, এরকম কিছু। তো কথা তো বলে হচ্ছে শিল্প, কোনো একটা কিছু তৈরি হয়েছে সেটাকেই বলে হচ্ছে শিল্প। আর যারা তৈরি করে বা যারা আঁকে তাদেরকে বলা হচ্ছে শিল্পী, তাই না? তো কামরুল হাসান যেহেতু একজন ব্যক্তি, একজন ব্যক্তিত্বের বর্ণনা যখন দিবে তখন বলবে যে চিত্রশিল্পী কামরুল হাসান হচ্ছে আমাদের জাতীয় পতাকার ডিজাইনার বা নকশাকারী, ঠিক আছে? এভাবে বলতে হবে যে চিত্রশিল্পী কামরুল হাসান, আমি যেন আর কাউকে শিল্প বলতে না শুনি, বলতে হবে যে চিত্রশিল্পী কামরুল হাসান। আচ্ছা পরিকল্পনা মানে কি, কি করতে হবে তা ঠিক করা। যেমন তুমি আজকে রাতে ঘুমে শুয়ে শুয়ে কল্পনা করছো যে কালকে সকালে তুমি কি করবে। কালকে সকালে তুমি স্কুলে যাবে, তারপর তুমি প্রথমে নাস্তা করবে, স্কুলে যাবে, তারপর স্কুলে গিয়ে কি কি পড়া দেখাবে, কি কি এক্সাম আছে, তারপর বাসায় আসবে কি করবে, এরকম যেটা প্ল্যান করা সেটাকে বলে হচ্ছে কি পরিকল্পনা। কি করতে হবে তা ঠিক করা, এটাকেই বলে পরিকল্পনা। বলতো ইন্দ্রনীল, পরিকল্পনা শব্দের অর্থ কি? কি করতে হবে তা ঠিক করা। হ্যাঁ, কি করতে হবে তা ঠিক করাই হচ্ছে আমাদের পরিকল্পনা। নাজিয়া তুমি বলো তো, আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কে? চিত্রশিল্পী কামরুল হাসান। গুড, চিত্রশিল্পী কামরুল হাসান। আচ্ছা তারপর দেখো পোস্টার, পোস্টার মানে কি লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ। পোস্টার তো আমরা সাধারণত দেখেই থাকি, তাই না? তো এখানে আমাদের যে ইয়েতে এখানেও আমরা জানি যে এই ধরনের অনেক পোস্টার আমরা সাধারণত চিনি। যে পোস্টারে সাধারণত কি থাকে, বড় বড় করে কোনো লেখা একটা থাকে, ধরো মানববন্ধন অনেক সময় দেখবা, রাজসভায় দেখবা যে অনেক বেশি বেশি, বা ধরো কোনো কিছু নিয়ে যখন আন্দোলন করা হয় রাস্তায় দেখবা বড় বড় পোস্টারে বড় বড় অক্ষরে করে লেখা যে আমাদের দাবি মানতে হবে, এমন কোনো একটা লেখা একটা বড় পোস্টারে লেখা, এবং সেটা নিয়ে মানুষজন দাঁড়ায় আছে, এরকম একটা ব্যাপার। তো লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজকে হচ্ছে পোস্টার বলে। প্রতিরোধ দিবস কি, 1971 সালের 23শে মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস, অথবা এটাকেই বলে প্রতিরোধ দিবস। 1971 সালের 23শে মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস। প্রতিরোধ দিবসটা কি বলতো ইন্দ্রনীল? বলো ম্যাম ইন্দ্রনীল। কি ওয়েবসাইট বলেন, আমার একটু নেটটা একটু বেশি সমস্যা লাগতেছে। বলো প্রতিরোধ দিবস মানে কি, প্রতিরোধ দিবস শব্দটার অর্থ কি? 1971 সালে 19শে মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস। এতক্ষণ লাগায় যদি ঠেলা গাড়ির মতো একটা বাক্যই পড়ো, তাহলে পড়াশোনা করো কখন, পড়াশোনা করবা কিভাবে? এরকম ঠেলা গাড়ির মতো কি মানুষ রিডিং পড়লে হয়?
তোমাকে রিডিংটা এমন স্পষ্ট হতে হবে যে 1971 সালের 23শে মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস, এরকম হতে হবে। এত ঠেকে ঠেকে পড়া যাবে না, একদম ডিরেক্ট পড়তে হবে। তুমি এখন ক্লাস 6-এ পড়ো, তুমি কি এখন 2-3 এর বাচ্চা? বাচ্চা না তো, তাহলে তোমাকে এখন ডিরেক্ট পড়তে হবে রিডিংটা, যে 1971 সালের 23শে মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে পালিত প্রতিবাদ দিবস, এটাই হচ্ছে প্রতিরোধ দিবস। আচ্ছা, প্রতীক, প্রতীক মানে কি? চিহ্ন, কোনো কিছুর প্রতীক বা চিহ্ন। যেমন আমরা রাস্তাঘাটে দেখি, আমরা অনেক সময় সিগন্যাল দেখি, এরকম চিহ্ন রাস্তাঘাটে। চিহ্ন, প্রতীক শব্দের অর্থ কি? চিহ্ন। প্রবহমান মানে কি? যা বয়ে চলেছে। প্রবহমান একটা ধারা, মানে যেই ধারাটা বয়ে চলেছে, এরকম আর কি। প্রবহমান মানে কি? চলমান, একটা জিনিস বয়ে চলছে, এটাকে বলে হচ্ছে প্রবহমান, যা বয়ে চলেছে। প্রবহমান শব্দের অর্থ কি? যা বয়ে চলেছে। আচ্ছা, এরপর দেখো বলেছে প্রস্তাব, যা করতে চাওয়া হয়। যেমন আমি প্রস্তাব দিই একটা কিছু, হ্যাঁ, ধরো আমি একটা অফার বা প্রস্তাব দিলাম তোমাদেরকে, যে কালকে তোমাদের পরীক্ষা নিলে কেমন হয়। ধরো আমি আমাকে প্রস্তাব দিলাম যে আগামী শনিবার তোমাদের একটা পরীক্ষা নিলে বা একটা ক্লাস টেস্ট নিলে কেমন হয়। এই যে আমি একটা প্রস্তাব দিলাম না তোমাদেরকে, এরকমই যা করতে চাওয়া হয় এমন জিনিসটাকে কি বলে? প্রস্তাব। ঠিক আছে, বা তোমরা আমাকে একটা প্রস্তাব করেছে, ম্যাম নেক্সট শনিবার আপনি আমাদেরকে এই অধ্যায়টা পড়ান, আপনি আমাদেরকে ষষ্ঠ অধ্যায় পড়ান। ঠিক আছে, এরকম একটা প্রস্তাব তোমরা আমাকে করলে, এই যে যা করতে চাওয়া হয় এই জিনিসটা কি বলে হচ্ছে কি? প্রস্তাব। ঠিক আছে, তারপর হচ্ছে শিরশির, মানে কি? উত্তেজনার অনুভূতি। একটা শিরশির অনুভূতি মানে কি? একটা উত্তেজনার অনুভূতি, যেটা আমরা তখন দেখেছিলাম যে জাহানারা ইমাম বলেছিলেন যে একটা উত্তেজনার অনুভূতি সৃষ্টি হয়েছিল 23শে মার্চ, যখন প্রতিরোধ দিবস ছিল, তখন একটা উত্তেজনার অবস্থা। সবুজ লাল হলুদে উজ্জ্বল পতাকা, বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভেতর লাল বৃত্ত, আর বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র। এরকম বাংলাদেশের যে মানে এখন তো বাংলাদেশের পতাকাটা এরকম হয়ে গেছে যে একটা স্কোয়ার শেপ থাকে, একটা সবুজ জায়গা, মানে সবুজের মধ্যে একটা লাল বৃত্ত, সবুজের মাঝখানে একটা লাল বৃত্ত। কিন্তু আমাদের যে বাংলাদেশের প্রথম নকশা করা পতাকাটা ছিল, ওটা কেমন ছিল? সবুজের ভেতর লাল বৃত্ত, আর বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলাদেশের যে মানচিত্রের ছবিটা আছে না, বাংলাদেশের যে মানচিত্র, সেটা, মানে বৃত্তের ভেতর আবার হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। ঠিক আছে, কেমন ছিল আমাদের বলো তো প্রথম আমাদের মানচিত্রটা, মানে পতাকাটা কেমন ছিল প্রথম সময়কার? নাজিয়া বলো তো। কি জিজ্ঞেস করেছি বলো তো? ইন্দ্রনীল বলো তো কি বলেছি? ম্যাম আপনি জিজ্ঞেস করছেন যে আমাদের জাতীয় পতাকাটা, প্রথম জাতীয় পতাকাটা কেমন ছিল। হ্যাঁ, তুমি বলো তো কেমন ছিল? ম্যাম একটা সবুজ ছিল তো বৃত্ত, ওখানে একটা বৃত্তর মধ্যে লাল কালার ছিল, তারপরে মানে বৃত্ত লালের পর একটা হলুদ কালার ছিল। হ্যাঁ, হলুদ কালার কি ছিল? উম, মানচিত্র ছিল আমাদের। প্রথমে সবুজ ছিল, মানে প্রথম আমাদের যে প্রথম নকশাটা কেমন ছিল? সবুজের ভেতর লাল বৃত্ত। এখন তো শুধুমাত্র এখনের পতাকাটা কেমন? সবুজ, সবুজের মধ্যে শুধুই লাল বৃত্ত, তাই না? আর তো কিছু নাই এটার মধ্যে, শুধু লাল সবুজের একটা কম্বিনেশন, সবুজের মধ্যে লাল বৃত্ত। কিন্তু আমাদের প্রথম পতাকাটা এমন ছিল যে সবুজের মধ্যে একটা লাল বৃত্ত ছিল, এবং লাল বৃত্তের মধ্যে আবার মানচিত্র ছিল। ঠিক আছে, লাল বৃত্তের মধ্যে আবার একটুখানি হলুদ রঙের আমাদের যে মানচিত্রের ছবি আমরা সবাই জানি না, মানচিত্র তো আমরা চিনি, তো সেরকম মানচিত্রের একটা ছবি ছিল। প্রথমে সবুজ, তারপরে হচ্ছে তার মধ্যে লাল, এবং লাল বৃত্ত, এবং লাল বৃত্তের মাঝখানে হলুদ রঙের মানচিত্র, আমাদের দেশের মানচিত্র। নাজিহা, এবার তুমি বলো আমাদের পতাকাটা প্রথমে কেমন ছিল? একটি একটি সবুজ সবুজ চতুর্ভুজের মধ্যে একটি লাল কালার বৃত্ত, লাল কালার বৃত্তের মধ্যে হলুদ কালারের কি ছিল? হলুদ কালারের কি ছিল? মানচিত্র। বই নেই সামনে? 68 64 পৃষ্ঠা খোলো, খুললেই তো দেখতে পাবে, এখানে দেওয়াই তো আছে, সবুজ লালে হলুদে উজ্জ্বল পতাকা। অর্থাৎ বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভেতর লাল বৃত্ত, আর বৃত্তের মধ্যে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। লাল বৃত্তের মধ্যে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, লাল বৃত্তের ভেতরে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। ঠিক আছে, এটা ছিল বাংলাদেশের প্রথম পতাকার রং। সভা মানে কি? মিটিং।
সভা মিটিং। সমিতি মানে একটু আগে যেটা বললাম যে কয়েকজন মিলে তৈরি করা একটা সংগঠন, এটাকে বলে কি সমিতি। কয়েকজন মিলে তৈরি করা সংগঠন। সারা মানে কি একমত হওয়ার মনোভাব। যেমন আমি তোমাদেরকে বললাম যে তোমরা কি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো, তখন তুমি ইন্দ্রনীল, নাজিয়া সবাই বলে যে জি ম্যাম বুঝতে পেরেছি। ধরো আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি ক্লাস বুঝতে পেরেছো, তখন তোমরা রেসপন্স করলে যে ম্যাম বুঝতে পেরেছি। এই যে সবাই যে একমত হওয়ার একটা মনোভাব, এটাকে বলে হচ্ছে সাড়া দেয়া। ঠিক আছে, এটাকে বলে কি সাড়া। সাড়া শব্দের অর্থ কি একমত হওয়ার মনোভাব। ইন্দ্রনীল, ইন্দ্রনীল মিউট করো, মিউট করো, কি সমস্যা? তারপর দেখো, সার সার সেটে রাখা মানে হচ্ছে সারি করে আঠা দিয়ে কোনো কিছু লাগিয়ে রাখা। ধরো অনেক সময় পোস্টার আমরা স্টিকার, ওই যে এখানে যে আমরা দেখলাম যে স্টিকারের কথা বললো, এরকম স্টিকার ওই যে আঠা দিয়ে লাগিয়ে রাখা, এটাকে বলে সার সার সেটে রাখা। সারি করে আঠা দিয়ে কোনো কিছু লাগিয়ে রাখা। স্টিকার মানে কি কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরো। স্টিকার মানে কি কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরো। যেমন আমরা কিছুক্ষণ আগে স্টিকারের কথা জেনেছি যে জাহানারা ইমামের ছেলে স্টিকার নিয়ে এসেছিল এরকম একটা। তো ওই যে এক একটি বাংলা অক্ষর, এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন, এরকম একটা স্টিকার নিয়ে এসেছিল। তো এই স্টিকারটা মানে কি কোথাও লাগানো যায় এমন একটা কাগজের টুকরা, পেছনে দিকে একটুখানি আঠা আঠা লাগানো থাকে, সেই আঠাটা দিয়ে যেন একটা জায়গার মধ্যে লাগিয়ে দেওয়া যায়, এরকম একটা ব্যাপার। এটাকে বলা হচ্ছে কি স্টিকার। ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পারছো আজকের এই ব্যাপারটা যে বুঝাইছি নাজিহা আর ইন্দ্রনীল? জি ম্যাম। বলো তো প্রতীক শব্দের অর্থ কি? চিহ্ন। নাজিয়া বলো পোস্টার শব্দের অর্থ কি? লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় আবার। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এইটা একটু তোমাদের বলে দিব এখন। এই যেখানে ছকে দেয়া আছে না, এই ছকটা একটু এখন বলে দিব তোমাদেরকে। বলেছে যে প্রথমে দেখো, দেখতে পাচ্ছ না স্ক্রিন সবাই দুজন? দেখতে পাচ্ছ কি না? জি ম্যাম। দেখো, বলেছে যে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। তোমরা নিচের দিকে শব্দার্থের নিচে দেখো যে পড়ে কি বুঝলাম। এখানে লেখা যে এটা কোন বিষয় নিয়ে, এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন এবং আতঙ্কের বিষয় নিয়ে লেখা। ঠিক আছে, এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে? এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আগে পূর্বকালীন সময় যে উত্তেজনা ছিল, আন্দোলন হয়েছিল এবং আতঙ্কের যে বিষয়গুলো ছিল তা নিয়ে লেখা একটা প্রবন্ধ বা এমন কিছু। লেখাটি কোন সময়ের ও কয়দিনের ঘটনা? আমরা তো দেখেছি এটা কোন সালের ঘটনা বলো তো নাজিহা? কোন সালের ঘটনা? ম্যাম এখানে তো 3টে সাল দেওয়া আছে। 3টে সাল দেওয়া কোথায় আছে? 3টে সাল দেওয়া এখানে নাকি কয়টা সাল দেওয়া? একটা সাল, 3টা তারিখ। হ্যাঁ, তো কত সাল বলো সেটা? 1971। আর কয়দিনের কথা বলা হয়েছে, কয়টা দিন এখানে? 3টা দিন। হ্যাঁ, 3টা দিন। 1971 সাল আর 3টা দিন। 3টা দিন কি কি? 19শে মার্চ, 22শে মার্চ আর হচ্ছে 23শে মার্চ। 19শে মার্চ, 22শে মার্চ, 23শে মার্চ, এই 3টা দিনের কথা বলা হয়েছে। লেখাটি কোন সময়ের? লেখাটি হচ্ছে 1971 সালের। এবং কয়দিনের ঘটনা? লেখাটি 3 দিনের ঘটনা। 19শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ। আচ্ছা, লেখক কি কি কাজের কথা উল্লেখ করেছেন? প্রথমে একটার মধ্যে বলেছিলেন যে নাস্তা বানানো, যখন আর কি ওই যে মেহমান এসেছিল 22শে মার্চ 1971 সালের কথা, তখন যখন যখন মেহমান এসেছিল তখন নাস্তা বানানোর কথা বলা হয়েছিল। তারপরে স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানোর কথা বলা হয়েছিল, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদি কাজগুলোর কথা বলা হয়েছিল। লেখার 3 অংশের শুরুতে তারিখ দেয়া হয় কেন? আচ্ছা বলো তো কেন তারিখটা দেয়া হয়েছিল? কোন দিন কি হয়েছে? কোন দিন কি হয়েছিল মানে রোজনামচা বা দিনপঞ্জিমূলক রচনা, যেহেতু এগুলো হচ্ছে
দিনপুঞ্জিমূলক রচনা বা রোজনামচা, আমি তোমাদেরকে প্রথমে বলেছি না যে এটা রোজনামচার মতো, মানে ডায়েরির মতো। তো ডায়েরি লেখার আগে সবসময় তারিখ দিনগুলো দিয়ে রাখতে হয়, নাহলে তো বোঝা যাবে না যে কোন দিনে কি ঘটেছে। তো এই জন্যই রোজনামচা বা দিনপুঞ্জিমূলক রচনা বলে এটাকে, সেই জন্যই হচ্ছে 3 অংশের শুরুতে দেয়া হয় এরকম। ঠিক আছে, এই লেখা থেকে তুমি কি কি নতুন জানতে পারলে? আমরা এখানে জানতে পেরেছি যে পটুয়া সমাজের কথা জানতে পেরেছি। তারপরে হচ্ছে কামরুল হাসান একজন পটুয়া শিল্পী ছিলেন, এটা জানতে পারলাম। 19শে মার্চ 1971 সালে লেখাতে দেখো যে কামরুল হাসান একজন পটুয়া বলে একজন চিত্রশিল্পী ছিলেন এবং তিনি নিজেকে পটুয়া মনে করতেন। তারপরে হচ্ছে বাংলার পটুয়া সমাজ নামে একটা সমিতি গঠিত হয়েছিল। বাংলার পটুয়া সমাজের সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে হয়তো গ্রহণ তুমি করা আর হয়। তারপর হচ্ছে আমরা কি জানলাম যে 23শে মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়েছে। এই জিনিসগুলো আমরা জেনেছি। তারপরে শহীদ মিনারের কাছে ওখানে হচ্ছে কামরুল হাসানের আঁকা কয়েকটি দুর্দান্ত পোস্টার দেখা গিয়েছে, তাই না? তো এই জিনিসগুলো আমরা নতুন জানতে পেরেছি এখানে। প্রশ্নগুলোর উত্তর কি বুঝেছো তোমরা, ইন্দ্রনীল আর নাজিহা? জি ম্যাম। নাজিহা বলো তো এটি কোন বিষয়ে লেখা হয়েছে? যুদ্ধের বিষয়। যুদ্ধের বিষয় না, মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা আন্দোলন, এরকম ভাবে লিখতে হবে যে মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা আন্দোলন এবং আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে। আচ্ছা যাই হোক, তা আমরা তো বুঝতে পেরেছি না? ইন্দ্রনীল বুঝতে পেরেছো আজকে ক্লাস? আচ্ছা শোনো, তোমাদের টাস্ক হচ্ছে এই যে পড়ে কি বুঝলাম, এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে যে এটি কি কোন বিষয়ে লেখা, লেখাটি কোন সময় কয়দিনের ঘটনা, এই এই ছকটা পূরণ করে আসবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এটা করে তোমরা স্কুলেতে দিয়ে দিবা, ইন্দ্রনীল এবং নাজিহা। বুঝতে পেরেছো? পরে কোনটা ম্যাম? এটা পরে কি বুঝলাম? এই যে হ্যাঁ, 64 পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে না যে পড়ে কি বুঝলাম, মানে এই যে পড়ালাম মাত্র এটি কোন বিষয় নিয়ে লেখা, লেখাটি কোন সময় কয়দিনের, এখানে যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের উত্তর সুন্দরভাবে ছকে লিখে তোমরা এটা তোমাদের হোম টাস্ক করে তারপর তোমরা স্কুলিতে দিবে। ইন্দ্রনীল বুঝতে পেরেছো পড়া? ইন্দ্রনীল বুঝতে পেরেছো কি না? হ্যাঁ ম্যাম। কোনটা হোম টাস্ক দিয়েছি বলো তো? পৃষ্ঠা নাম্বার 64। বিশ নম্বর 64 যে দেওয়া আছে এটা হচ্ছে তোমরা স্কুলে দিবে। আর তোমাদের নেক্সট ক্লাসে আমি একটা পরীক্ষা নিতে পারি 10 মার্কের এমসিকিউ এক্সাম টেস্টের মতো, এটা থেকেই প্রশ্ন করব। আর নেক্সট ক্লাসে আমি অবশ্যই পড়া ধরবো, এটা কিন্তু পড়ে রাখবা, পড়ে আসবা। আমি শব্দার্থ পড়া ধরবো, এমনকি আমি রোজ নামচাটা থেকে পুরাটা থেকে আমি তোমাদেরকে পড়া ধরবো। কি কি পড়েছো না পড়েছো, কি কি জেনেছো, আমি ছোট ছোট প্রশ্ন ধরবো, পড়া ধরবো এবং শব্দের অর্থ ধরবো। সেই সাথে 10 মার্কের একটা এমসিকিউ দেওয়া থাকবে তোমাদের, 10 মার্কের একটা এমসিকিউ এক্সাম, সেটা নেক্সট স্যাটারডেতে তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, এই রোজ নামচার উপরে 71-এর দিনগুলির উপরে 10 মার্কের একটা এমসিকিউ টেস্ট হবে এবং তোমাদেরকে আমি এটা থেকে পড়াও ধরবো। আর তোমাদের হোম টাস্ক থাকবে হচ্ছে এটা 64 পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের উত্তর লিখে স্কুলিতে দিয়ে দিবে। বুঝতে পেরেছো ইন্দ্রনীল আর নাজিহা? জি ম্যাম। ইন্দ্রনীল বুঝতে পেরেছো? নেক্সট ক্লাসে খালি এক্সামের সময় কোনো রকম ঝামেলা হোক আর না পারো, কম মার্ক পাও, তারপরে দেখবা কেমন বকাটা দেই। নেক্সট ক্লাসে এটা ভালো মতো পড়া থাকে যেন। আমি এটা শব্দার্থ থেকে কোশ্চেন করব, প্লাস 1971 পুরাটা থেকেই প্রশ্ন করব। 10 মার্কের এমসিকিউ টেস্ট হবে, দেখবো কে কত পাও। ঠিক আছে, আজকে ক্লাস শেষ, তোমরা এখানেই